আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দরা, আপনারা যারা এনটিএসসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য ধারাবাহিক আয়োজন। ইতিমধ্যে আমরা আপনাদের ভাইবা প্রস্তুতির জন্য 2টি ভিডিও আপলোড করেছি এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনাদের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছে। তো সেই সাড়ার প্রেক্ষিতে এবং আপনাদের কমেন্ট, বেশ অনেক কমেন্টই পেয়েছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার কমেন্টের জবাব আমি দিতে পারিনি, তবে আজকের ভিডিওতে সেই কমেন্টগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। তো আমরা এর আগের ভিডিওতে, ঠিক গতকালকের ভিডিওতে আমরা 10টি এবং আরও অতিরিক্ত 2টি প্রশ্ন সম্পর্কে বলেছিলাম যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করতে পারে। আজকে আমরা আরও 5টি কঠিন পরিস্থিতি, অর্থাৎ ভাইবাতে যে প্রশ্নগুলো আপনাকে করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি এই ফাঁকে একটু বলে নিই আপনাদেরকে, আপনাদের এই ভাইবাটি অন্যান্য ভাইবার থেকে ভিন্ন হবে। আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছেন এবং বলেছেন যে ইতিমধ্যে আপনারা বাজারে বিভিন্ন ধরনের ভাইবার প্রস্তুতির ম্যাটেরিয়ালস পাচ্ছেন, সেটা টাকায় বা বা এটা যার যার পারসেপশন থেকে যেভাবে নিচ্ছেন বা যেভাবে বিক্রি করছেন সেটা তার বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ওই প্রচেষ্টাগুলোকে কোনোভাবেই ছোট করব না। আমি বলবো যে প্রচেষ্টাগুলো অনবদ্য প্রচেষ্টা, কিন্তু কোথাও একটু খামতি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে একটু আমাদের মনে হয় বুঝে উঠতে হবে যে বাকি প্রথাগত ভাইবার মতো এই ভাইবাটি প্রথাগতভাবে হবে না। তো ওনারা যেটা করছেন এর ফলে আমার কাজটা একটু কমছে, কারণ ওগুলো নিয়ে, অর্থাৎ বেসিক যে বিষয়গুলো, ইন্ট্রোডিউস ইউর সেলফ, ডিসক্রাইব ইউর সেলফ, অথবা গুড সাইড অর ব্যাড সাইড, আপনি এই চাকরিটির জন্য নিজেকে প্রস্তুত মনে করেন কি না, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে তারা কাজ করছেন। ধন্যবাদ তাদেরকে, যে যার ফলে আমার একটু ওই সাইডটাতে, যেহেতু ওগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো আমি আর ওগুলো নিয়ে কথা না বলে আমরা একদম সরাসরি যেইগুলো আপনারা বাইরে পাচ্ছেন না বা বাইরে পাওয়া যাচ্ছে না, আমি সরাসরি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো চলুন, প্রতিষ্ঠান প্রধান পদ 5টি কঠিন পরিস্থিতির ভাইবা নোট। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি যখন ভাইবা দিতে যাবেন বা বাস্তব জীবনেই আপনি যখন এই ধরনের পরিস্থিতিগুলোর মুখোমুখি হবেন, তখন আপনি কিভাবে সেগুলোকে মোকাবেলা করবেন। তো আমরা সেখানে যে STAR অর্থাৎ স্টার, সেই মেথডটাই ব্যবহার করব। শিক্ষকের এমপিও জটিলতা নিরসন। একজন নিযুক্ত শিক্ষকের নথিপত্রের টেকনিক্যাল ত্রুটির কারণে বেতন এমপিও বন্ধ হয়ে আছে, যা শিক্ষকের মধ্যে চরম হতাশা এবং অসন্তোষ সৃষ্টি করছে। খুব কমন একটি সিনারিও আমাদের দেশে। তো সেখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার দায়িত্বটাই সবচেয়ে বেশি, শুধুমাত্র দায়িত্বের জায়গা থেকে নয়, অনেকটা মানবতার জায়গা থেকেও। কারণ নতুন যে সহকর্মী এসেছেন, আপনার মানে তার সব দায় দায়িত্ব আপাত দৃষ্টিতে আপনার উপরেই বর্তায়। যদিও আমরা শুনি বিভিন্ন সময়ে যে প্রতিষ্ঠান প্রধানরা দায়িত্ব নেওয়ার বদলে উল্টো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। কেউ কেউ প্রশ্ন করবেন যে কীভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। আমি বলবো যে যদি সেটা না জানেন, আপনাদের সহকর্মীদের কাছ থেকে জেনে নেবেন। আপনি মঙ্গল গ্রহ থেকে আসেননি, আমি মনে হয় যে আপনিও কম বেশি জানেন। তো আমরা টাস্কটা কী করব? প্রশাসনিক ত্রুটি দ্রুত শনাক্ত করা এবং বিধিসম্মতভাবে শিক্ষকের আর্থিক অধিকার নিশ্চিত করা। আমি প্রথমে শিক্ষকের সকল একাডেমিক এবং এনটিএসসি এর সকল কাগজপত্র নিয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট করব। এরপর মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের পোর্টালে আবেদনের বর্তমান অবস্থা দেখে সুনির্দিষ্ট ভুলটি বের করব। প্রয়োজনে জেলা উপজেলা অফিসের সাথে দাপ্তরিক সমন্বয় করব এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত শিক্ষকের সাথে স্বচ্ছ যোগাযোগ রাখবো। এইখানে দেখুন, স্বচ্ছ যোগাযোগ, আপনাদের দ্বিমত থাকতে পারে, আমিও এটা নিয়ে দ্বিমত পোষণ করছি, কিন্তু আমার কোনো বক্তব্য নেই। রেজাল্ট: সফলভাবে এমপিওভুক্তি সম্পন্ন হবে এবং প্রতিষ্ঠানের শিক্ষকের পেশাদারিত্ব এবং আস্থা পুনরুদ্ধার হবে। আমি আবারও বলবো, সম্মানিত শিক্ষকরা, এটা মাত্র আপনাদের বলার জন্য বলা না, অনুরোধ করব, আপনারা যখন দায়িত্ব পাবেন প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান হিসেবে, এই দায়িত্বটা অবশ্যই নেবেন। কারণ একজন নবীন শিক্ষক, তিনি একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনিই তার প্রথম অভিভাবক এবং আপনিই তার প্রথম নিয়ন্ত্রক। সুতরাং আপনি আপনার জায়গা থেকে আপনার দায়িত্বটুকু পালন করবেন। পরের পেজে আসি আমরা। আইবিএস ডেটা এবং বাজেট সংশোধন। আপনারা জানেন ইতিমধ্যে ডিএসএইসির অধীনে প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ জেনারেলের প্রতিষ্ঠানগুলোর বেতন আইবিএসের মাধ্যমে হচ্ছে। সামনের দিকে সবগুলো প্রতিষ্ঠানের বেতনই আইবিএসের মাধ্যমে হবে। তো এইখানে আইবিএস প্লাস প্লাস সফটওয়্যারের প্রতিষ্ঠানে আর্থিক বা বেতন সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্য দেখা দেওয়ায় বাজেট বরাদ্দ বা বেতন উত্তোলনে বিঘ্ন ঘটছে। তো
তবে এটা আপনাদের বেলায় পুরোপুরি সঠিক না, বা আপনাদের বেলায় পুরোপুরি ওই আইবিএসের ওই পর্যন্ত যেতে হয় না, কারণ আপনাদের বেতনটা আগে হয়ে পাস হয়ে তারপর আপনাদের চেকটা যখন বাংলাদেশ ব্যাংকে বা কোনো বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হয়, সেখান থেকে বেতনগুলো অ্যাকাউন্ট অনুসারে আইবিএসে চলে যায়। কিন্তু তারপর এটা জেনে রাখা ভালো, প্রশ্ন করে ফেলতেই পারে। টাস্ক ডিজিটাল সিস্টেমের ডেটা সংশোধন করে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সচল রাখা। অ্যাকশন, আমি অবিলম্বে উপজেলা বা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার সাথে যোগাযোগ করে ডাটা সংশোধনের আবেদন করব। ভুল ইনপুটের উৎস খুঁজে বের করে তা মূল সার্ভিস বুকের সাথে পুনরায় মিলিয়ে নেব। ভবিষ্যতে একই ধরনের ত্রুটির পুনরাবৃত্তি রোধে 4I প্রিন্সিপাল বা দ্বৈত যাচাই পদ্ধতি কার্যকর করব। রেজাল্ট, প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সঠিক এবং সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করা। তারপরে 3 নম্বর আমরা চলে আসি নেতিবাচক মিডিয়া ট্রায়াল এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট। এটা খুব আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান যখন হবেন, ইতিমধ্যে যেহেতু আপনারা সিনিয়র শিক্ষক, আপনাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, কিন্তু আপনারা যখন প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে বসবেন, তখন আপনারা বেশ অনেকবারই এই মিডিয়া ট্রায়ালের মধ্যে পড়ে যাবেন। অর্থাৎ কোনো একটি ঘটনা যদি ঘটে, সেটা সত্য হোক বা না হোক, এটা বিবেচনা করার আগেই পাবলিক বা জনমত আপনাকে দোষী সাব্যস্ত করে ফেলবে এবং তারা তাদের ট্রায়ালের রায় ঘোষণা করে ফেলবে। তো এটা খুব কমিউনিটি সমস্যা। এটা আপনি কীভাবে মোকাবেলা করবেন, শুধু ভাইবা বোর্ডের জন্য নয়, আপনার বাস্তব জীবনের জন্য বা আপনার পেশাদার বা আপনার কর্মক্ষেত্রের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সংবাদপত্রে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অপ্রীতিকর বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়ায় ভাবমূর্তির সংকটের সৃষ্টি হয়েছে। টাস্ক, দ্রুত সত্য উদ্ঘাটন করা এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা করে জনমনে বিভ্রান্তি দূর করা। অ্যাকশন, আমি কোনো প্রকার আবেগপ্রবণ মন্তব্য না করে তাৎক্ষণিকভাবে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করব। তদন্তের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রমাণসহ একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি করব এবং একই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বর্তমান অবস্থা সম্পর্কে লিখিতভাবে ব্রিফ করব। আপনাকে খুব কেয়ারফুলি এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে, কারণ কিছু বিষয় আছে যেগুলো যদি আপনি খুব টেকনিক্যালি হ্যান্ডেল না করেন, তাহলে সেটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। যেমন ধরুন নারী কেলেঙ্কারি, সাধারণত এগুলোই মিডিয়ায় সবচেয়ে বেশি হাইলাইটেড হয়। এর পাশাপাশি দুর্নীতি, এগুলো মিডিয়াতে খুব হাইলাইটেড হয়। আপনাকে খুব কেয়ারফুলি বিষয়টি হ্যান্ডেল করতে হবে, কারণ জনমতের যে প্রতিফলন স্বাভাবিকভাবে মিডিয়া ট্রায়াল, আর যেহেতু শিক্ষকদের সম্পর্কে সত্যি কথা বলতে, এটি আমি আমার জায়গা থেকে বলতে পারি যে খুব স্বচ্ছ একটি ধারণা নেই, আর বিশেষ করে বেসরকারি শিক্ষকদের প্রতি এই ধারণাটা সমাজে নেই। অর্থাৎ নৈতিকতার মূল্যবোধের যে অবক্ষয়, উভয় দিক থেকে, আমরা যারা শিক্ষক আমাদের দিক থেকেও এবং আমাদের সমাজ ব্যবস্থার দিক থেকেও। তো সুতরাং এই বিষয়গুলোকে এমনভাবে হ্যান্ডেল করবেন যেন আপনি আপনার জায়গা থেকে যে প্রতিষ্ঠানের বা আপনার সংশ্লিষ্ট ব্যক্তিকে যে মিডিয়া ট্রায়াল করা হয়েছে, সেটা থেকে যেন আপাত মুক্তি পাওয়া যায়। তবে এটাও ঠিক, যিনি যদি প্রকৃতপক্ষে দায়ী হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নেবেন না। রেজাল্ট, এর ফলশ্রুতিতে কী হবে, নেতিবাচক প্রচারণার প্রভাব সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে এবং প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা অটুট থাকবে। পরের প্রশ্নটিতে চলে আসি আমরা। শিক্ষকের নিরাপত্তা এবং অভিভাবক সামলানো। প্রতিষ্ঠানের অভ্যন্তরে একজন অভিভাবক শিক্ষকের সাথে অগ্রহণযোগ্য এবং সহিংস আচরণ করেছেন, যা শিক্ষক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। গতকালকে আমি পত্রিকাতে পড়েছি, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্কুলের একজন শিক্ষককে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আইন বিভাগের তার বাসায় নিয়ে তার সন্তানের কাছে ওই শিক্ষককে মাপ চাওয়াতে বাধ্য করা হয়েছে। এ ধরনের অজস্র ঘটনা অহরহ আমাদের এইখানে ঘটছে এবং আপনাদের সাথে তো বোধ করি অনেকেই একমত হবেন যে এই ধরনের ঘটনার মুখোমুখি হয়তোবা আপনারাও হয়েছেন। তাহলে এইখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে বা আপনি নিজে কি ভূমিকা রাখবেন যদি ঘটনাটি আপনার কোনো সহকর্মীর সাথে ঘটে অথবা যদি আপনার সাথে ঘটে? শিক্ষক হিসেবে আপনার কাজ হবে শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা রক্ষায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। অ্যাকশন, আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে শিক্ষককে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেব। পুরো ঘটনার প্রামাণিক দলিল, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সংগ্রহ করে একটি দাপ্তরিক প্রতিবেদন তৈরি করব। ম্যানেজিং কমিটির সাথে জরুরি
সবাই বসে দোষী ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি বা বিধি মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণ করব। এর ফলশ্রুতিতে কী হবে, প্রতিষ্ঠানে শিক্ষকের মর্যাদা ও কর্মপরিবেশ সুরক্ষিত হবে এবং বাইরের মহলের জন্য একটি কড়া বার্তা মেসেজ পৌঁছাবে। আমি একটু মানে আউট অফ বুক গিয়ে কথা বলি, পরিস্থিতি ঠিক তার উল্টো হয়। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে ম্যানেজিং কমিটি সহ প্রতিষ্ঠান প্রধান, কারণ প্রতিষ্ঠান প্রধান তিনিও তো ম্যানেজিং কমিটির সদস্য, তিনি সহ সবাই ওই বিশেষ ক্ষমতাশালী পক্ষটির পক্ষে চলে যান। শিক্ষক তখন একা অসহায়ের মতো, দোষ করে থাকলেও আর দোষ না করে থাকলেও, আর যদি দোষ করে থাকেন তাহলে তো তাই। যদি একজন শিক্ষক যদি দোষ করে থাকেন তাহলে বিধি মোতাবেক বা আইন মোতাবেক অবশ্যই তার বিচার হওয়া উচিত। তো উভয় দিক থেকেই আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান এবং গভর্নিং বডি সাপোর্টিংয়ের পর্যায়ে থাকবেন, নিরপেক্ষভাবে থাকবেন। ম্যানেজিং কমিটি গঠন এবং আইনি সংঘাত। কমিটির মেয়াদ শেষ হলেও স্থানীয় দলাদলির কারণে নতুন কমিটি গঠনে আইনি বাধা বা বিরোধ সৃষ্টি হয়েছে। খুব কমন সিনারিও বাংলাদেশে। ব্যক্তিগত এবং রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে সরকারের বিধিমালা অনুযায়ী নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা। তো আমার মতে, আমার ব্যক্তিগত মত যেটা, যে এটা নিয়ে অনেক কথা হয়েছে যে ম্যানেজিং কমিটি রাখা দরকার কিনা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ছোটোখাটো মানুষ হিসেবে, আমার মতামত থাকবে ম্যানেজিং কমিটির কোনো প্রয়োজন নেই। কারণ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সরকারের, মাস গেলে বেতন ভাতা সেটাও সরকার দেন, নিয়োগটাও সরকার দেন, এখন বদলিটাও সরকার করবেন। সেইখানে ম্যানেজিং কমিটি মানে যেই কাজটা বেশিরভাগ খারাপ ঘটে, দুই একটা ভালো যদি ঘটে সেটা তো উদাহরণ। তো আমরা উদাহরণের দিকে যাব না। ম্যানেজিং কমিটি ক্ষেত্রে প্রায়শই সেখানে অযথা উপদ্রব সৃষ্টি করে। তো যাই হোক, যেহেতু এখন পর্যন্ত ম্যানেজিং কমিটি আছে, আইনগতভাবে ম্যানেজিং কমিটি এখন পর্যন্ত বাদ দেওয়া হয়নি। তো সুতরাং যে স্থানীয় যে দালাল টাউট বা বাটপাররা যারা থাকেন, তারা ম্যানেজিং কমিটির গঠন নিয়ে বেআইনিভাবে এবং অনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে পারেন। সেখানে আপনি কি করবেন? আমি সরাসরি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিধিমালা অনুসরণ করব। তালিকা এবং নির্বাচনী তফসিল স্বচ্ছ রাখব। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে জেলা শিক্ষা অফিসারের পরামর্শে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করব, যাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। তো এগুলোই, এই 5টি প্রশ্নই ছিল আমাদের আজকে। তো আগের 2টি ভিডিও আপনারা দেখেছেন আশা করি। তো সেখান থেকে আপনারা একটি স্বচ্ছ ধারণা পাবেন। আর আমরা এই ধরনের ভিডিওগুলো দিয়ে যাব, ধারাবাহিকভাবে দিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের অন্যান্য সহকর্মীদেরকেও জানানোর সুযোগ করে দেবেন, আর বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আমরা সার্বিকভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য স্টার যে ফরম্যাট, সেই ফরম্যাটটাকে অনুসরণ করেছে। আমি এইখানে যেটা বলেছি হুবহু আপনি সেটা বললে রোবোটিক শোনাবে। আপনি আপনার মতো করে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং ইনোভেটিভ কোনো কিছু যদি আপনার কাছে থাকে, দেখুন প্রজ্ঞার মানে জ্ঞান এবং প্রজ্ঞা দুটির মধ্যে তো পার্থক্য আছে। জ্ঞান এবং প্রজ্ঞা আমরা যদি কাছাকাছি অর্থে ধরে নেই তো এটার কোনো শেষ নেই। আমি শুধুমাত্র একটি ফ্রেমওয়ার্ক দিলাম আপনাদেরকে, প্রশ্নগুলোর উত্তর আপনারা আপনাদের মতো করেই দিতে পারেন। তবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় স্টার মডেলটি ফলো করবেন। স্টার ফরম্যাটের যে ধারাবাহিক যে ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্টটি ফলো করবেন এবং এর পাশাপাশি সবসময়কার জন্য আপনার লক্ষ্যটি থাকবে যে বিধিমালা, নীতিমালা এবং কমিটি, ম্যানেজিং কমিটি এবং একটি টিম, শুধু আমি বলবেন না, এই সবগুলো মিলিয়ে আপনি উত্তর করার চেষ্টা করবেন। এর ফলে আপনার নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী বা আপনি নেতৃত্ব দেওয়ার যে যোগ্য, সেটার আমরা যেটা বলি সেটা শ্যাডো বা ছায়াটি পাওয়া যাবে এবং ভাইভা বোর্ড আশা করি আপনার উপরে সন্তুষ্ট হবে। এবং সবসময়কার জন্য মনে রাখবেন, ভাইভা বোর্ডের সাথে অযথা কোনো বিতর্কে জড়াবেন না। আমি আগের ভিডিওতে বলেছি যে
বইপত্রে লেখা থাকে একটা, বাস্তব প্র্যাকটিস হচ্ছে আরেকটা। বইপত্রে যে এইটা বলা আছে, এইখানে যে প্রশ্নের উত্তরটি আমি দেখালাম, কিন্তু আপনাকে একজন এসে লোকাল টাউট বা লোকাল যে ক্ষমতাসীন কেউ এসে আপনাকে যে অকথ্য ভাষায় গালাগালি করবে, এইটা কিন্তু কোথাও লেখা নেই। এবং যে গালাগালিগুলো করবে সেগুলোকে আপনি যদি মামলাও করতে চান, জিডিও করতে চান, এত নোংরা ভাষার গালাগালি আপনি লিখতেও পারবেন না। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যখন উত্তরগুলো করবেন, আপনি এই ধরনের ফরম্যাট অনুসরণ করে আইন, বিধি, নীতিমালা এগুলোর মধ্যে থেকে উত্তর করবেন। তো এর বাইরেও আরও আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা মানে একটু সংকটের মধ্যে আছি, আমার নিজের অফিসিয়াল ব্যস্ততা আছে, তো সব কিছুর মধ্যেও চেষ্টা করছি আপনাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনারা কোন কোন বিষয়ে কোন কোন বিষয়ে আপনাদের প্রশ্ন করার আছে বা কোন কোন বিষয়ে আপনারা জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যেটা বলেছিলাম, আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা জয়েন করে থাকবেন, কারণ আমরা ওইখানে পিডিএফ লিঙ্কটা দিয়ে দেব এবং আমরা চেষ্টা করব শিটটির ইমেজ দিয়ে দেওয়ার জন্য। আর এটি একদমই ফ্রি, কোনো টাকা পয়সার বিষয় নেই। সবার জন্য শুভকামনা, ভালো থাকুন, ভালোভাবে প্রস্তুতি নিন। আসসালামু আলাইকুম।